আজ 27 নভেম্বর বৃহস্পতিবার। দেখে নিন আজকের বাছাই করা 15টি গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন্স। মুর্শিদাবাদে বাবরি মসজিদকে নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। মুর্শিদাবাদে বাবরি পোস্টারের ঝড়, মসজিদের জমি নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। হুমায়ুনের পরিকল্পনা নিয়ে বাড়ছে জল্পনা। পার্থ চট্টোপাধ্যায়ের জামিন বাতিলের হুঁশিয়ারি দিলেন বিচারক শুভেন্দু সাহা। কি করলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী? সংসদে নাকি জয় হিন্দ বন্দে মাতরম বলা যাবে না, সংবিধান দিবসে কেন্দ্রকে ধিক্কার মুখ্যমন্ত্রীর। জয় হিন্দ বলা যাবে না, সংসদে বন্দে মাতরম বলা যাবে না। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। এবার আসছি বিস্তারিত সংবাদে। 6 ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদের কাজ শুরু হওয়া নিয়ে সাংবাদিকরা নওশাদ সিদ্দিকীকে প্রশ্ন করলে তিনি জানান, মন্দির মসজিদ তৈরি করা ধর্মগুরুদের কাজ, সরকারের কাজ শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের ব্যবস্থা করা। কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গের রাজনীতিতে মন্দির মসজিদ তৈরির কম্পিটিশন চলছে। সাথে তিনি মমতাকেও কটাক্ষ করেছেন সরকারি টাকায় দীঘায় জগন্নাথ ধাম তৈরি নিয়ে। তিনি ঠিক কি বলেছেন শুনে নিন। বাবরি মসজিদ শুরু হবে বেলডাঙ্গার মাটিতে, তিনি কি বলবেন? দেখুন, ইতিপূর্বে আমি বলেছি কি বলুন তো, মন্দির মসজিদ তৈরি করা কাজ ধর্মগুরুদের, ধর্মীয় ভাবে যারা ধর্মীয় অনুশীলনের মধ্যে থাকবে তারা করবে। সরকারের কাজ হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের ব্যবস্থা করা। এখন পশ্চিমবাংলার রাজনীতি মন্দির মসজিদ তৈরির কম্পিটিশন চলছে। মমতা ব্যানার্জি মুর্শিদাবাদে ফুল ফ্লেজের ইউনিভার্সিটি এখনো দিতে পারলো না, কিন্তু 400 কোটি টাকা দিয়ে উপরে আপনার দীঘাতে জগন্নাথ ধাম করে দিলেন, আর অন্যান্য জায়গায় ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করার চেষ্টা করছে। আমি বাবরের ঘটনাক্রমে পুত্রর নাম হুমায়ুন কবির, আমি হুমায়ুন কবির এটা করবই করব। কোন শক্তি আমাকে রুখতে পারবে না। আমি বলছি, আমি হুমায়ুন কবির এই মসজিদ করার জন্য আমার জীবনের বিনিময় হলেও কোন শক্তি থাকবে না যে আমাকে বেলডাঙ্গাতে মসজিদ করা থেকে বিরত করে। কোন শক্তি থাকবে না। যার ক্ষমতা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবে। আমি চ্যালেঞ্জ করেই জীবনে বেঁচে আছি। মুর্শিদাবাদে বাবরি পোস্টারের ঝড়, মসজিদের জমি নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। হুমায়ুনের পরিকল্পনা নিয়ে বাড়ছে জল্পনা। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় আগামী 6 ডিসেম্বর অর্থাৎ 1992 সালে অযোধ্যার বাবরি মসজিদ ধ্বংসের 33তম বার্ষিকীতে তৃণমূলের বিদ্রোহী বিধায়ক হুমায়ুন কবির নতুন বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে চলেছেন। এলাকায় পোস্টার পড়তেই রাজ্য রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। হুমায়ুন নিজে বলেছেন, 6 ডিসেম্বর বেলডাঙ্গায় আমরা বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করব এবং 3 বছরের মধ্যে নির্মাণ সম্পূর্ণ হবে। হুমায়ুন কবির এই মসজিদ নির্মাণের জন্য যে জমিটি চিহ্নিত করেছেন সেটি এখনো পর্যন্ত তার হাতে আসেনি। জমিটির মালিকের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, চিহ্নিত জমিটি এখনো বিক্রি হয়নি। প্রশ্ন উঠছে, 6 ডিসেম্বর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলেও এখনো কেন জমি কেনা হচ্ছে না? সূত্রের খবর অনুযায়ী চিহ্নিত জমিটির একাধিক অংশীদার রয়েছে। জানা যাচ্ছে, জমি অধিগ্রহণের ক্ষেত্রে বিধায়ক সেই অংশীদারদের ন্যায্য অংশ দিতে রাজি নন। বাবরি মসজিদ বিতর্কের মধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী 3রা ডিসেম্বর মুর্শিদাবাদ জেলা সফরে যাচ্ছেন। রাজনৈতিক মহলের নজর এখন এই দিকেই যে মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরের সময় তিনি এই বিতর্কিত বাবরি মসজিদ নির্মাণ এবং তার জমি অধিগ্রহণ সংক্রান্ত বিষয়ে কোনো মন্তব্য করবেন কিনা। তৃণমূল বিধায়কের এই ধরনের ঘোষণা নিয়ে দলের শীর্ষ নেতৃত্ব কি অবস্থান নেয় সেদিকেও নজর রাখছে ওয়াকিবহল মহল। দলের সঙ্গে দীর্ঘদিনের দূরত্ব থাকলেও তৃণমূল হুমায়ুনকে এখনো বহিষ্কার করেনি। পর্যবেক্ষকদের মতে এই পদক্ষেপ ধর্মীয় আবেগের পাশাপাশি হুমায়ুনের রাজনৈতিক অবস্থান এবং সম্ভাব্য নিজস্ব দল গঠনের ইঙ্গিতকেও স্পষ্ট করছে। ভেতরে বাধা, উপরে বাধা, অনেক কিছু বাধা। আজকেই দেখলেন সকালবেলা আপনি ছিলেন যে একজন হিন্দি চ্যানেল দিল্লি থেকে এসছে, সে আমাকে ল্যান্ড আইডেন্টিফাই করতে বলছে। আমি ল্যান্ডটা আইডেন্টিফাই এই কারণে করিনি, আমি ফ্লেক্স করে জানিয়ে দিয়েছি, আমার ফেসবুক থেকে জানিয়ে দিয়েছি যে বাবরি মসজিদের শিলান্যাস 6 ডিসেম্বর শনিবার বেলা 12টায় হবে। সেটা আকাশে নিশ্চয়ই হবে না, ল্যান্ডেই হবে, মাটিতেই হবে, জমিতেই হবে। কিন্তু এদের এত ইন্টারেস্ট কি যে কোন জায়গায় হবে এখনই আমাদেরকে জানিয়ে দেন, এখনই আমরা সেখানে গিয়ে ছবি তুলব, এখনই আমরা সেখানে গিয়ে ল্যান্ডমার্কিং করে গোটা লোককে জানাবো। কোনো দরকার নেই। আমি ল্যান্ড এক জায়গায় সিলেকশন করেছিলাম, 6 জনের ল্যান্ড ছিল, সেটা আমার সঙ্গে এগ্রিমেন্ট হয়েছিল। তারপরে দেখা যাচ্ছে যে এই 2জন যে মুনাফেকের নাম করলাম, আর নাম নিতে ভালো লাগছে না, এই 2জন মুনাফেক মনে করছে চিরদিন বাঁচবো আর চিরদিনই মমতা ব্যানার্জির দয়ায় এমএলএ হয়ে থাকবো। আগামী ইলেকশনে আগে সবার সাথে টার্গেট এই 2 মুনাফেককে আগে সাধারণ মানুষে পরিণত করব, মানুষ করবে, তারপরে অনেক কিছুর মোকাবেলা হবে। কাজেই আমরা ডোন্ট কেয়ার। আমি বলেছি 6 তারিখে হবে, বেলা 12টায় হবে।
2 লক্ষ বলেছি, আগামী দিনে বলছি লক্ষাধিক মানুষ আসবে, 2 লক্ষ হতে পারে, 4 লক্ষ হতে পারে। সময় আসলে আপনাদের সবাইকে ইনভাইট থাকলো। শনিবার 6 তারিখ বেলা 10টার মধ্যে ভেন্যুতে আপনাকে ডাকতে হবে না, ভেন্যু আপনাকে ডেকে নেবে। এলাকাবাসীদের কি বলবেন বাবরি মসজিদ নিয়ে? এলাকাবাসীকে সবাইকে বলবো আমাদের সমর্থন করতে। যারা মুসলমান তারা তো নিশ্চয়ই মসজিদ বানানোর জন্য তারা খুশি হবে মন থেকে। কাজে আমাদের যে যেমন পারবে, অর্থ আমরা কোনো অমুসলিমের নেব না, আগেই বলেছি। মুখ্যমন্ত্রীর কাছেও দয়া চাইব না, কোনো অমুসলিমের কাছ থেকে কোনো মসজিদ বানানোর জন্য অর্থ সাহায্য নেব না। গোটা ভারতবর্ষের প্রচুর মানুষের, মুসলিম মানুষের পয়সা আছে। আমার যে বাজেট সেটা 125 কোটি টাকার প্রকল্প, ডিপিআর তৈরি হচ্ছে। সেটা এত আধুনিকভাবে হবে, এত মডেলাইজভাবে হবে বাবরি মসজিদ। মডেল একই থাকবে, গম্বুজের হাইট বাড়বে, এরিয়ার হাইট বাড়বে, যত ফুট বাই যত ফুট ছিল তার থেকে বেশি বড় হবে। এবং দেখতে আমি যেদিনই চলে যাই না কেন, আমি বলছি বাবর 400 বছর আগে করে গিয়েছিল। বাবরের ছেলে ছিল হুমায়ুন, আপনারা ইতিহাসে জানেন। ঘটনাক্রমে সেই বাবরের ঐতিহ্য সেই হুমায়ুন ফিরিয়ে আনবে। পার্থ চট্টোপাধ্যায়ের জামিন বাতিলের হুঁশিয়ারি দিলেন বিচারক শুভেন্দু সাহা। কি করলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী? ব্যাংশাল আদালতে বুধবার সশরীরে হাজির না হওয়া পার্থ চট্টোপাধ্যায়ের জামিন বাতিলের হুঁশিয়ারি দিয়েছেন বিচারক শুভেন্দু সাহা। উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পর নিম্ন আদালতে হাজিরা বাধ্যতামূলক, কিন্তু পার্থ অনুপস্থিত থাকলে বিচারক প্রশ্ন তোলেন, চিকিৎসক কি তাকে বেড রেস্টের পরামর্শ দিয়েছেন? আইনজীবীরা শুধু অসুস্থতার কথা জানালে বিচারক স্পষ্ট বলেন, জামিন তিনি কনফার্ম করেছেন, কিন্তু তা খারিজও করতে পারেন। পার্থের আইনজীবীরা পরের দিন সশরীরে হাজিরার আশ্বাস দেন। নিয়োগ দুর্নীতি মামলায় একাধিক কেসে জামিন পেয়েছেন পার্থ। প্রাথমিকের মামলায় হাইকোর্ট থেকে জামিন মঞ্জুর হয়েছিল। 2022 সালে 22 জুলাই ইডি পার্থ এবং তার ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে গ্রেফতার করে। হাজিরা না দেওয়ার ফের জামিন সংকটে প্রাক্তন শিক্ষামন্ত্রী। পার্থ হাজিরা এড়ালেও এদিন আদালতে দেখা গেল অর্পিতাকে। সংসদে নাকি জয় হিন্দ বন্দে মাতারাম বলা যাবে না। সংবিধান দিবসে কেন্দ্রকে ধিক্কার মুখ্যমন্ত্রীর। সংবিধান দিবসে বাবা সাহেব আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের গণতন্ত্র রক্ষার ডাক দিলেন। তিনি কেন্দ্র এবং বিজেপিকে ধিক্কার জানিয়ে বলেন, একটি সংবাদপত্রে দেখলাম সংসদে জয় হিন্দ বন্দে মাতারাম বলা যাবে না। বন্দে মাতারাম জাতীয় সঙ্গীত, তাহলে কি বাংলার আইডেন্টিটি নষ্ট করতে চাইছে? যে কোনো মূল্যে গণতন্ত্র রক্ষা করবই, বিজেপির গাইডলাইনে নয়, স্বাধীনতা সংগ্রামীদের গাইডলাইন মেনে চলব। তিনি অভিযোগ করেন, ভোটাধিকার ধর্মের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। তপশিলি, দলিত, সংখ্যালঘু, সাধারণ হিন্দু কাউকেই রেহাই দেওয়া হচ্ছে না। এসআইআর এর নামে দেশ জুড়ে আতঙ্ক তৈরি করা হয়েছে। বনগা সীমান্তে মানুষ হাউ মাউ করে কাঁদছে। বিএলওদের ফোন করে চাকরি খেয়ে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। সার্ভার কাজ করছে না, কিন্তু গায়ের জোরে বাংলা দখলের চেষ্টা চলছে। কিন্তু আজকে একটা সংবাদপত্র দেখলাম, সঠিক কিনা আমি জানি না, আমি এমপিদের কাছে খোঁজ নেব, যে জয় হিন্দ বলা যাবে না সংসদে, বন্দে মাতরম বলা যাবে না। বন্দে মাতরম তো ন্যাশনাল সং, আমাদের সবার স্লোগান তো বন্দে মাতরম। যারা স্বাধীনতা আন্দোলন করেছিলেন তাদের স্লোগান ছিল বন্দে মাতরম। কি করে ভুলে যাচ্ছে? তার মানে কি বাংলার আইডেন্টিটি নষ্ট করতে চায়? আচমকা রেখা পাত্রের বাড়িতে তৃণমূল বিধায়ক। তৃণমূলের নোংরা ষড়যন্ত্র চলছে আমার বাড়িতে, বললেন রেখা পাত্র। সন্দেশখালীর পাত্রপাড়ায় ফের রাজনৈতিক উত্তাপ। বুধবার সকালে বিজেপি নেত্রী এবং বসিরহাটের প্রাক্তন লোকসভা প্রার্থী রেখা পাত্রের বাড়িতে হঠাৎ পৌঁছে যান তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো, ব্লক সভাপতি দিলীপ মল্লিক এবং প্রাক্তন প্রতিবাদী সুজয় মণ্ডল সহ একাধিক তৃণমূল নেতা। তারা রেখা পাত্রের পরিবারের এসআইআর এনুমারেশন ফর্ম যথাযথভাবে পূরণ করে দেন এবং অসুস্থ শ্বশুর ধীরেন্দ্রনাথ পাত্র এবং শাশুড়ি উমা পাত্রের স্বাস্থ্যের খোঁজখবর নিয়ে তৎক্ষণাৎ হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন। তৃণমূলের দাবি, এটি শুধুই প্রশাসনিক তদারকি এবং মানবিক সহায়তা। কিন্তু রেখা পাত্র এই সফরকে নোংরা পরিকল্পনা এবং সন্দেশখালীর প্রতিবাদী মায়েদের আন্দোলন ভাঙার ষড়যন্ত্র বলে অভিযোগ করেছেন। রেখার শ্বশুর অবশ্য বিএলওদের সহযোগিতা না করার অভিযোগ তুলেছেন। লোকসভা ভোটের পর থেকে উত্তপ্ত সন্দেশখালীতে এই ঘটনা নতুন বিতর্কের জন্ম দিয়েছে। আমি চুরি করিনি, বিশ্বাস কর, কুণালকে বলতে বলতে কেঁদেই ফেললেন পার্থ। বুধবার সন্ধ্যায় তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষকে ফোন করেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। দীর্ঘ কথোপকথনে কুণালের শারীরিক অবস্থা এবং চিকিৎসার খোঁজ নেন পার্থ। কথা বলতে বলতে আবেগপ্রবণ হয়ে কেঁদে ফেলেন এবং বারবার বলেন, আমি চুরি করিনি, বিশ্বাস কর, আমি চুরি করিনি। একসময় যে কুণালকে পাগল, নাটকবাজ বলে দল থেকে তাড়ানোর কথা বলেছিলেন পার্থ, আর পার্থকে ঘৃণ কাজ করা এবং দলের ক্ষতি করার অভিযোগে ওর নাম মুখে নেব না বলেছিলেন কুণাল, সেই তিক্ততা ভুলে আজ ফোন। 3 বছরের বেশি জেল কেটে বেরোনো দুই নেতার এই কথোপকথনকে
রাজনৈতিক মহল গুরুত্ব দিয়ে দেখছে। বিজেপি নেতা সজল ঘোষ কটাক্ষ করে বলেন, পার্থ বলতে পারেন আমি একা চোর নই, কিন্তু একাই জেল খাটছি। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তন্ময় ঘোষ এটিকে ব্যক্তিগত বিষয় বলে উড়িয়ে দিয়েছেন। শ্মশানে বসছে এসি, সঙ্গে আরো অনেক কিছু। এবার শ্মশান দেখলে চিনতেই পারবেন না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বদলে গেল কলকাতার সিরিটি মহাশ্মশানের চেহারা। ঋতুপর্ণ ঘোষের শেষকৃত্যের রাতে শ্মশান দেখে মমতা নির্দেশ দিয়েছিলেন হাল ফেরাতে। সেই নির্দেশ মেনে কলকাতা পুরসভা রাজ্য সরকারের আর্থিক সহযোগিতায় শ্মশান সংলগ্ন 14 কাঠা জমি 2 কোটি টাকায় কিনে নেয়। সংস্কারে মোট খরচ 8.5 কোটি টাকা। এখানে থাকছে 4টি বৈদ্যুতিক চুল্লি, একটি পরিবেশ বান্ধব কাঠের চুল্লি, শীততাপ নিয়ন্ত্রিত প্রতীক্ষালয়, মন্দির এবং তার পাশেই গঙ্গা জলের পুষ্করিণী। অস্থি বিসর্জনের পর পাশের সবুজ পার্কে ঘুরে আসা যাবে। মেয়র, ডেপুটি মেয়র ও মেয়র পরিষদরা পরিদর্শন করে কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। প্রিয়জনকে বিদায় জানানোর জায়গা এবার আধুনিক এবং সৌন্দর্য মণ্ডিত হয়ে প্রায় প্রস্তুত সিরিটি মহাশ্মশানে। উনার আলাদা কোনো গুরুত্ব নেই। পার্থর প্রসঙ্গে হঠাৎ কেন একথা বললেন স্পিকার বিমান? 3 বছর 3 মাস জেলে কাটিয়ে জামিনে মুক্তির পর বেহালার বাড়িতে ফিরেছেন পার্থ চট্টোপাধ্যায়। সাধারণ কর্মী সমর্থকদের ঢল নেমেছে, পোস্টার পড়েছে, কিন্তু তৃণমূলের কোনো নেতা বা কাউন্সিলর তার কাছে যাননি, যোগাযোগও রাখেননি। এখনো তিনি বেহালা পশ্চিমের বিধায়ক। ইতিমধ্যে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে শীতকালীন অধিবেশনের তারিখ জানতে চেয়ে চিঠি দিয়েছেন পার্থ, কিন্তু স্পিকার স্পষ্ট বলেছেন আলাদা করে পার্থর চিঠির উত্তর দেব না। সব বিধায়ককে যে নোটিশ দেওয়া হয় তাকেও তাই দেওয়া হবে। ওনার আলাদা কোনো গুরুত্ব নেই। গ্রেফতারের পর দল থেকে সাসপেন্ড হয়েছিলেন, মহাসচিব পদ গিয়েছিল। 3 বছর পর বাড়ি ফিরলেও দলের উপর মহলের সঙ্গে দূরত্ব স্পষ্ট। অধিবেশনে পার্থ গেলে সতীর্থের প্রতিক্রিয়া কি হবে তা নিয়ে জোর চর্চা চলছে রাজনৈতিক মহলে। 2 বছর লুকোচুরি শেষে সিবিআইয়ের জালে সন্দেশখালীর শাহজাহান ঘনিষ্ঠ দুরন্ত মোল্লা। দীর্ঘ 2 বছর পরে সিবিআইয়ের চোখে ধুলো দিয়ে গোপন আস্তানা বদলে পালিয়ে বেড়ানো দুরন্ত মোল্লাকে অবশেষে গ্রেফতার করা হলো। মঙ্গলবার গভীর রাতে বসিরহাটের এক গোপন ঠিকানা থেকে তাকে পাকড়াও করে সিবিআই। 2024 সালের 5 জানুয়ারি সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে হানা দিতে গিয়ে ইডি আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনীর ওপর হামলার ঘটনায় মূল অভিযুক্তদের অন্যতম ছিলেন দুরন্ত মোল্লা। এই হামলার ছবি ও নাম প্রকাশ্যে আসার পর থেকেই আন্ডারগ্রাউন্ড হয়ে যান তিনি। সিবিআইয়ের বারবার নোটিশ এড়িয়ে যাচ্ছিলেন। অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। বুধবার বসিরহাট আদালতে পেশ করা হবে ধৃতকে। তদন্তকারীরা জেরায় হামলার নেপথ্যে নতুন তথ্য বা নাম বেরোতে পারে বলে মনে করছেন, তাই হেফাজতের আবেদন জানাবেন। এদিন সন্দেশখালী মূল মামলায় দ্বিতীয় রিপোর্ট জমা দিল সিবিআই। বিরোধী দলনেতা একাই ওনাকে নাড়িয়ে দিয়েছিল নন্দীগ্রামে। এসআইআর বিতর্ক নিয়ে মুখ্যমন্ত্রীকে চরম কটাক্ষ শঙ্কর ঘোষের। শিলিগুড়ি সাংগঠনিক জেলা কার্যালয়ে বিজেপি নেতা শঙ্কর ঘোষ এসআইআর ও বিএলওদের মৃত্যু নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের পাল্টা কটাক্ষ করলেন। তিনি নন্দীগ্রাম নির্বাচনের প্রসঙ্গ টেনে সরাসরি আক্রমণ করে বলেন, বিরোধী দলনেতা একাই ওনাকে নড়িয়ে দিয়েছিল নন্দীগ্রামে। এর মাধ্যমে ইঙ্গিত দেন যে এখন এসআইআর বিতর্কে মুখ্যমন্ত্রীর সরকার নড়তে শুরু করেছে। সুপ্রিম কোর্ট পর্যন্ত যখন এসআইআর প্রক্রিয়া ও বিএলওদের মৃত্যু নিয়ে প্রকাশ করেছে এবং মুখ্যমন্ত্রী তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন, ঠিক সেই সময় শঙ্কর ঘোষের এই মন্তব্য কোচবিহারের উত্তাপ রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিল। কেন্দ্রীয় বিজেপির নয়া সভাপতির নাম নিয়ে শুরু জল্পনা। কেন্দ্রের বিজেপির নতুন সভাপতি নির্বাচনের লড়াই চূড়ান্ত পর্যায়ে। বুধবার সকাল 10টা থেকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহের লক্ষ্মীকান্ত বাসভবনে চলছে গুরুত্বপূর্ণ বৈঠক। উপস্থিত জেপি নাড্ডা, ধর্মেন্দ্র প্রধান, ভূপেন্দ্র যাদব, মনসুখ মান্ডভিয়া, মনোহর লাল খট্টার, কিরেন রিজিজু সহ শীর্ষ নেতৃত্ব। সূত্রের খবর, এই সপ্তাহেই নতুন সভাপতির নাম ঘোষণা হতে পারে। সবচেয়ে এগিয়ে ধর্মেন্দ্র প্রধান এবং ভূপেন্দ্র যাদব। মনোহর লাল খট্টারের নামও আলোচনায়, তবে তার 71 বছর বয়স। মনসুখ মান্ডভিয়া এবং কিরেন রিজিজু ডার্ক হর্স। নতুন সভাপতি নির্বাচনে বিবেচিত হচ্ছে সাংগঠনিক অভিজ্ঞতা, আঞ্চলিক ভারসাম্য এবং জাতিগত সমীকরণ। বিজেপি ওবিসি বা পিছিয়ে পড়া গোষ্ঠীর শক্তিশালী নেতাকে সামনে আনতে চায়, যাতে উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশে ভিত মজবুত হয়। রাজনাথ সিংহের বাসভবনই এবার ট্র্যাজেডি হাব। আরএসএস এর সঙ্গেও এখানেই আলোচনা হয়েছে। নতুন সভাপতিকে 9 কোটি নতুন সদস্য যোগ এবং 2026-এর বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। অসমে নিষিদ্ধ হচ্ছে বহু বিবাহ, না মানলে 7 বছরের জেল। বিধানসভায় বিল পেশ হেমন্তর। অসমে বহু বিবাহ এবার সম্পূর্ণ নিষিদ্ধ। মঙ্গলবার মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বিধানসভায় পেশ করেন অসম বহু বিবাহ নিষিদ্ধকরণ বিল 2025। বহু বিবাহকে ফৌজদারি অপরাধ ঘোষণা করে সর্বোচ্চ 7 বছরের জেল ও জরিমানার বিধান রাখা হয়েছে। আগের বিয়ে গোপন করে নতুন বিয়ে করলে শাস্তি 10 বছর পর্যন্ত হতে পারে। বিয়েতে উৎসাহ দেওয়া কাজী, পুরোহিত, গ্রাম প্রধান, মা বাবা বা অভিভাবক সবাই শাস্তির আওতায়। দোষী ব্যক্তি সরকারি চাকরি, প্রকল্পের সুবিধা বা পঞ্চায়েত পুরসভা নির্বাচনের
প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। একই অপরাধ বারবার করলে শাস্তি দ্বিগুণ হবে। ভুক্তভোগী মহিলাদের ক্ষতিপূরণের বিধান রাখা হয়েছে। বিলটি ষষ্ঠ তপশিলীভুক্ত এলাকা ছাড়া পুরো রাজ্যে প্রযোজ্য। তপশিলি জাতি জনজাতির সদস্যদের আয়তার বাইরে রাখা হয়েছে। বিল পেশের আগে কংগ্রেস, সিপিএম এবং রাইজোর দল ওয়াকআউট করে। খবর আজকের মতো এখানেই শেষ। আবার আসছি আগামীকাল সকালে। পরবর্তী খবরের জন্য সাবস্ক্রাইব করুন বি পলিটিক্স চ্যানেলটি।